রিয়াল মাদ্রিদের একজন ডাই হার্ড ফ্যান হিসেবে সত্যি কথা বলতে কি, এই সিজনটা আক্ষরিক অর্থে একটা দুঃস্বপ্ন, তাই না? মাঠের ওই 90 মিনিটের ফুটবল দেখতে গেলে এখন রীতিমতো বিরক্তি আর হতাশা চলে আসে। কিন্তু আসল ড্রামাটা এখন আর মাঠে হচ্ছে না। সবচেয়ে বড় বিনোদন বা বলা যায় বিস্ফোরণটা লুকিয়ে আছে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সগুলোতে। আমাদের আজকের এই বিশ্লেষণে আমরা মাদ্রিদের সেই চরম বিস্ফোরক প্রেস কনফারেন্সের একদম গভীরে যাব। স্কোয়াডের ভেতরের ক্ষোভ কিভাবে আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে, চলুন সেটাই দেখা যাক। শুরুতেই এই কথাটা একবার শুনুন। কিলিয়ান এমবাপের এই অবিশ্বাস্য রকমের সার্কাস্টিক উক্তিটা একবার ভাবুন। এমবাপে লিটারালি দাবি করছেন যে তিনি নাকি স্কোয়াডের চতুর্থ অ্যাটাকার, ব্রাহিম, ভিনিসিয়াস এবং এমনকি গোনজালো গার্সিয়ারও পেছনে। সিরিয়াসলি, এটা কিন্তু জাস্ট কোনো সাধারণ মন্তব্য নয়, এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্লাবের ভিতরে ঠিক কতটা ভয়াবহ অভ্যন্তরীণ দ্বন্দ্ব চলছে। কোচ আর দলের সবচেয়ে বড় তারকার মধ্যে এই ওপেন কোল্ড ওয়ার পুরো ক্লাবটাকে ভেতর থেকে আক্ষরিক অর্থেই ছিঁড়ে ফেলছে। তো আমাদের প্রথম পয়েন্ট, সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে একটি ক্লাব। পরিস্থিতি এখন এমন একটা পর্যায়ে গেছে যে পিআর মেশিনের সব চেষ্টাই ব্যর্থ। ফ্যান হিসাবে সবচেয়ে হতাশার জায়গাটা কোথায় জানেন? এই যে আমরা এতদিন স্প্যানিশ মিডিয়াকে গালমন্দ করে আসছিলাম, এখন বুঝতে পারছি মিডিয়া আসলে শুরু থেকেই একদম সঠিক ছিল। মাসের পর মাস ধরে কোচিং স্টাফ আর স্কোয়াডের মধ্যে ফাটলের যে খবরগুলোকে ম্যানেজমেন্ট স্রেফ গুজব বলে উড়িয়ে দিচ্ছিল, সেগুলো আজ 100% সত্যি বলে প্রমাণিত। নিজেদের ম্যানেজমেন্টের এই লুকোচুরি আর ক্লাবের এই চরম অকার্যকর অবস্থা হজম করাটা আসলেই খুব কঠিন। দ্বিতীয় পয়েন্ট, এমবাপে বনাম আরেভেলোয়া এই প্রেস কনফারেন্সের মূল আকর্ষণ, প্রকাশ্য যুদ্ধ। দেখুন, দুজনের অবস্থানটা লিটারালি দুই মেরুতে। এমবাপ্পের সোজা কথা, মৌসুমের ফার্স্ট হাফে টিমের একটা নির্দিষ্ট দর্শন আর ট্যাকটিক্যাল কাঠামো ছিল, কিন্তু সেকেন্ড হাফে আরেভেলোয়ার অধীনে তার কোনো অস্তিত্বই নেই। উনি সরাসরি কোচের ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন তুলছেন। অন্যদিকে কোচ আরেভেলো কিন্তু ছাড়ার পাত্র নন। তিনি পাল্টা তোপ দেখে বলছেন, ভাই, বার্নাবিউর ক্রাউড ট্যাকটিক্স বোঝে না, তারা তখনই হাততালি দেবে যখন তোমরা মাঠে পারফর্ম করবে, গোল করবে আর ট্রফি আনবে। স্পষ্টতই কোচ এখানে প্লেয়ারদের আউটপুট জিরো হওয়ার দিকেই আঙুল তুলছেন। আর এই কাদা ছোড়াছুড়ির পেছনের যুক্তিগুলো বেশ ইন্টারেস্টিং। এমবাপে বলছেন প্রথম হাফে তিনি সবচেয়ে বেশি মিনিট খেলেছেন, সবচেয়ে বেশি গোলও করেছেন, তাই হঠাৎ করে তাকে বসিয়ে রাখাটা একদমই অযৌক্তিক। সত্যি বলতে তার এই কথায় পয়েন্ট আছে। শুরুতে তাকে ওভার ইউজ করা হয়েছিল, কিন্তু আরেভেলোয়ার ডিফেন্স হলো এমবাপে এল ক্লাসিকোর জন্য ফিট ছিলেন না, তাই হুট করে ইনজুরির ঝুঁকি নিয়ে তাকে নামিয়ে দেওয়া যায় না। বুঝতেই পারছেন, কেউই আসলে নিজের কাঁধে ব্যর্থতার দায়ভার নিতে রাজি নন। আমাদের 3 নম্বর পয়েন্ট, ড্রেসিং রুমের গৃহযুদ্ধ। স্কোয়াডটা কিভাবে টুকরো টুকরো হয়ে গেছে, চলুন দেখি। ড্রেসিং রুমের পলিটিক্স এখন একটা আস্ত মেস। পুরো স্কোয়াডটা মূলত 3 ভাগে বিভক্ত। একদিকে ফ্রেঞ্চ কোর, এমবাপে, চুয়ামেনিরা জাভি অ্যালনসো সিস্টেমকে খুব মিস করছেন, কারণ এখন তাদের আর মেইন প্রোফাইল হিসেবে ট্রিট করা হচ্ছে না। অন্যদিকে স্প্যানিশ কোর তো ক্ষেপে আছে, কারণ তারা গেম টাইম পাচ্ছে না, নিজেদের অবহেলিত ভাবছে। আর এই সব কিছুর মাঝে রয়েছে আরেভেলোয়ারের একটা ছোট লয়ালিস্ট গ্রুপ, ভিনিসিয়াস, বেলিংহ্যাম, রুডিগার এবং কোর্তোয়া। তারা কোচকে ডিফেন্ড করছেন ঠিকই, কিন্তু সমস্যা হলো এরা পুরো স্কোয়াড থেকে এখন একেবারে আইসোলেটেড বা বিচ্ছিন্ন। 4 নম্বর পয়েন্ট, আর এটা নিয়ে কথা বলাটা একজন ফ্যান হিসেবে সবচেয়ে বেশি কষ্টের। ভিনিসিয়াসকে বিক্রি করার সময় কি এসে গেছে? একটু ফ্ল্যাশব্যাক করুন তো। আগের সেই ভিনিসিয়াসের কথা মনে আছে? দুর্দান্ত ড্রিবল করত, আর সুযোগ পেলেই বেনজেমা বা বেলিংহ্যামকে নিঃস্বার্থভাবে বল পাস দিত। পারফেক্ট টিম প্লেয়ার। আর বর্তমান ভিনিসিয়াস বল পায়ে মারাত্মক স্বার্থপর। ব্রাহিমের মতো সতীর্থরা ফাঁকায় থাকলেও সে পাস দিচ্ছে না। বার্নাবিওর দর্শকরা যখন তাকে দুয়ো দিচ্ছে, তখন টিমের কথা না ভেবে স্রেফ নিজের ইগো স্যাটিসফাই করার জন্য সে ব্যক্তিগত উদ্দেশ্যকে ক্লাবের চেয়ে বড় করে দেখছে। এটা মেনে নেওয়া যায় না। আর এই পুরো সিচুয়েশনের সবচেয়ে রূঢ় এবং যন্ত্রণাদায়ক সত্যিটা কি জানেন? ভিনিসিয়াসের এই বিশাল ইগো আর অ্যাটিটিউড প্রবলেমের কারণেই কিন্তু আমাদের প্রাক্তন আর ভীষণ সফল ম্যানেজার জাভি আলোনসোকে ক্লাব ছাড়তে হয়েছিল। জাস্ট একবার ভেবে দেখুন, একজন মাত্র খেলোয়াড়ের ইগোর জন্য ক্লাবের এত দারুণ একজন ম্যানেজার হাতছাড়া হয়ে গেল। ফ্যানদের রাগের আগুন তো এমনি এমনি এত ভয়ঙ্কর রূপ নেয়নি। 5 নম্বর পয়েন্ট, বিশ্বকাপের অপেক্ষায়। আপাতত এই ট্রমাটিক সিজন শেষ হওয়ার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় দেখছি না। এই বিশাল ট্যাকটিক্যাল ডিজাস্টার থেকে বাঁচতে হলে আগামী মৌসুমের জন্য আমাদের 4টা সলিড স্টেপ নিতেই হবে। প্রথমত, এমবাপ্পেকে ফোর্সমূলত স্ট্রাইকার না বানিয়ে তার আসল জায়গা লেফট উইংয়ে ফেরাতে হবে। দ্বিতীয়ত, এমন একজন স্ট্রাইকার কিনতে হবে যে পাগলের মতো প্রেস করবে আর প্লে লিঙ্ক আপ করবে। তৃতীয়ত, তরুণ এন্ড্রিককে রাইট উইংয়ে ইনসাইড ফরওয়ার্ড হিসেবে খেলাতে হবে।
আর সবশেষে গঞ্জালো গার্সিয়াকে, যার ডিসিশন মেকিং আক্ষরিক অর্থেই জঘন্য, তাকে হয় বিক্রি করতে হবে নয়তো লোনে পাঠাতে হবে। এই রিবিল্ড ছাড়া আর কোনো শর্টকাট নেই। এখন এই আলোচনার একদম শেষে এসে আপনাদের কাছে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। বাজারে জোর গুঞ্জন ফ্লোরেন্তিনো পেরেজ নাকি হোসে মরিনোর সাথে আলোচনা করছেন, কিন্তু প্রশ্ন হলো স্পেশাল ওয়ান কি আসলেই পারবেন ড্রেসিং রুমের এই পাহাড় সমান ইগোর সমস্যাগুলো সামলাতে, নাকি আমাদের এই স্কোয়াডটা ভেতর থেকে এতটাই ভেঙে পড়েছে যে নতুন কোনো ম্যানেজার এসেও আর কিছুই করতে পারবেন না? এই ভাঙাচড়া রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ আসলে কোথায় গিয়ে ঠেকবে সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়?